আগের দিন আমি ক্লাসে তোমাদের পরিসংখ্যা নিয়ে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান নিয়ে কিছু টার্মস আলোচনা করেছিলাম। যেমন ধরো চলরাশি বা ভেরিয়েবল কাকে বলে, কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল, এবং সেগুলো নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদেরকে কি করব, সেই জায়গা থেকে টেনে নিয়ে আরেকটু এগিয়ে যাব। অর্থাৎ তোমাদের ক্লাস 9-এর বইয়ে যে তথ্যগুলো আছে, বা তথ্য বলতে আবার রাশিবিজ্ঞানে ঢুকে যাচ্ছি, যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর প্রত্যেকটাকে ভালো করে বুঝিয়ে ট্যালিমার্ক করে তারপরে সেখান থেকে তোমাদের যা যা অঙ্ক লাগবে কাজে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমি ধরে নিচ্ছি যে তোমরা চলরাশি অর্থাৎ ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল এই দুটো সম্পর্কেই ধারণা পেয়ে গিয়েছো এবং তোমাদের প্রত্যেকের আইডিয়া আছে। আমি ঠিক তার পরের জায়গা থেকে স্টার্ট করব এবং প্রথম আমি চলে আসব যে কথাটাই পরিসংখ্যা বিভাজন, অর্থাৎ ইংলিশ টার্ম করলে হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই ফ্রিকোয়েন্সি কথাটার অর্থ বা পরিসংখ্যা কথাটার অর্থ কী? তাহলে আমি ফার্স্ট এখানে নোট ডাউন করছি যে পরিসংখ্যা এই কথাটার অর্থ কী। বলছে যে কোনো রাশি তথ্যমালায় কোনো রাশির মান বা চলরাশির মান যদি যতবার থাকে বা বারবার ব্যবহৃত হয় সেই মানটাকে আমরা পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি হিসাবে ধরে নিই। তাহলে আরও একবার একটু বলি যে কোনো একটা চলরাশির মান কোনো একটা সংখ্যামালার বা কোনো একটা টেবিলের মধ্যে বা রাশি তথ্যমালা মানে হচ্ছে টেবিলের মধ্যে যদি বারবার আসে তাহলে সেই সংখ্যাটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নিই। ধরা যাক যে আমার কাছে একটা ডেটা আছে x1, এই x1টা বারবার করে এসেছে এবং এসেছে হচ্ছে f1 বার, তাই তো? তাহলে x1টা আবার হয়ে যাচ্ছে ভেরিয়েবল এবং এই এফটাকে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে লিখছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে f1 সংখ্যক ভেরিয়েবলের ভ্যালু কিন্তু হচ্ছে x1, অর্থাৎ x1টা মোটামুটি আবার যতবার আসছে সেইটা তার ফ্রিকোয়েন্সি। ধরলাম 5 একটা ভ্যালু, এই 5 ভ্যালুটা বা 5 একটা মান, 10-এর মধ্যে কেউ 5 পেয়েছে, সেটা ক্লাসের 10 জন ছাত্র পেয়েছে। তাহলে সেই 10টা তখন হয়ে গেল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বারবার করে আসছে, সেই ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল তখন 5। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যা বিভাজন যে চ্যাপ্টারটার নাম, সেটা নিয়ে আলোচনা করি। তাহলে এটা মিটিয়ে নিই। তাহলে দেখো যে পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি বলি, আমি একটু নোট ডাউন করি বিভাজন লিখে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি বলি, বলছে যে পরিসংখ্যা বিভাজন হলো রাশি তথ্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার একটা পদ্ধতি। তাহলে আমাকে একটা রাশি তথ্যকে বিরাট আকারে দিয়ে দিয়েছে, সেই রাশি তথ্যকে আমি বিভাজনের মাধ্যমে বা ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র তালিকায় প্রকাশ করতে পারছি, সেইটা হয়ে যাচ্ছে আমার পরিসংখ্যা বিভাজন। এইটা আবার দেখো যে দুই প্রকার হতে পারে পরিসংখ্যা বিভাজন। প্রথমটাকে বলছে যে নাম্বার 1 হচ্ছে যে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা সরল পরিসংখ্যা বিভাজন। আমি একটু শর্টে লিখছি, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বা বাংলা টার্ম হচ্ছে সিম্পলের বাংলা হচ্ছে যে সরল বা নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর নেক্সট হচ্ছে গ্রুপেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। নেক্সট হচ্ছে গ্রুপেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা বাংলা টার্ম হয়ে যাচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এইবারে এই দুটো টার্ম কী জিনিস এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে। অর্থাৎ সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথম বলছে যে সরল পরিসংখ্যা বিভাজন যেটা, সেটা কি বলছে, যে পরিসংখ্যা বিভাজনে রাশি তথ্যকে কি করছি আমি ঊর্ধ্বমুখী মানের সাহায্যে ডিভাইড করে চলেছি, বা মানের সাহায্যে আমি তাকে বিভিন্ন তালিকায় প্রকাশ করে দিতে পারছি, বা তাকে বলছে যে সরল পরিসংখ্যা বিভাজন। অর্থাৎ আমাকে একটা হ্যাপাজার্ড অর্থাৎ কোনো অবিন্যস্ত রাশি তথ্য দেওয়া আছে, ধরো হচ্ছে 5, 10, 2, 20, আবার 5, 7, 10, 2, 2,
8 10 এরকম একটা দেওয়া আছে হ্যাপাজার্ড। এইটাকে আমরা কি করব, প্রথম কথা হচ্ছে এইটাকে আমরা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে নিয়ে যাব, অর্থাৎ সরলভাবে এটাকে সাজাবো। প্রথম কথা কি বলেছি, কিভাবে সাজাবো, এইটাকে আমরা ঊর্ধ্বমুখী নিয়ে যাব, অর্থাৎ ভ্যালুগুলো ছোট থেকে বড়োর দিকে নিয়ে যাব। তাহলে দেখো প্রথম ছোট আছে আমার হচ্ছে এখানে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 কতবার আছে, 1 2 3, তাহলে আমি 2টাকে লিখে নিলাম প্রথমে। তারপরে 2-এর পরে কিন্তু আমার ডাইরেক্ট 5 আছে দুবার, 5 নেক্সট 7 8 10 10 20। এইভাবে আমি কি করলাম, একে একটা পরিসংখ্যা বিভাজনে বা সিম্পল পরিসংখ্যা বিভাজনে আমরা সাজিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে এই যে সরল পরিসংখ্যা বিভাজন, এর পরের যে টার্মটা আসছে সেইটা হয়ে যাচ্ছে যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন বা শ্রেণী বিন্যাসিত বইয়ে লেখা আছে, শ্রেণীবদ্ধ হিসেবেই আমরা বেশি আলোচনা করি পরিসংখ্যা বিভাজন কাকে বলে। তো একই কথা বলছে যে পরিসংখ্যা বিভাজনে রাশি তথ্যের মানকে কি করছে, যে অনেকগুলো মান আছে, ধরে নিলাম এখানে তো আমার ফাইনাইট সংখ্যক মানে সসীম সংখ্যক, তাও কাউন্টেবল, কিন্তু আমার কোনো একটা রাশি তথ্য দিয়ে দিয়েছে সেটা ফাইনাইট মানে সসীম কিন্তু নন কাউন্টেবল, অর্থাৎ কাউন্ট করা বা গোনা সম্ভব নয়, তখন তাকে কিন্তু আমাকে গ্রুপেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ফেলতে হবে। অর্থাৎ আমাকে একটা বড় রেঞ্জ পরে আসছে কি জিনিস, একটু খালি ইংলিশ টার্মটা শুনে রাখো, বড় রেঞ্জের আমাকে একটা ডাটা দিয়ে রেখেছে, যে ডাটাটা হচ্ছে ফাইনাইট অর্থাৎ সসীম, কিন্তু সেটা নন কাউন্টেবল অর্থাৎ কাউন্ট করা যাচ্ছে না, তখন তাকে আমাকে এই শ্রেণীবদ্ধ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ফেলতে হবে। কিভাবে? তখন আমাকে দেখতে হবে যে একটা ডেটা, যে একটা ভেরিয়েবল বা একটা ডেটা কতবার আছে, এখানে যেমন 3 বার আছে, তাহলে এখানে কিন্তু 2-এর ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 3, 5 2বার আছে, এইভাবে তার ফ্রিকোয়েন্সিগুলো জেনে নিয়ে আমাকে কিন্তু তখন শ্রেণীবদ্ধ আকারে ফেলতে হবে। আশা করছি কথাটা বোঝা গেছে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাতে চাইছি, ঠিক আছে? তো একটা উদাহরণ ধরো, এখানে বইয়ে তো অনেক বড় দিয়েছে, আমি ছোটোই একটা উদাহরণ দিই, এটাকে একটু মিটিয়ে এর সাথে আমি কিছু অ্যাড করছি। এর সাথে অ্যাড করলাম 1 2 2 1 3 4 4 4, এরকম করে আমি অ্যাড করে রাখলাম। মাঝখান থেকে আমি 20টাকে এখানে অ্যালাউ করলাম না, মানে মিটিয়ে নিলাম। খুব জোর আমি 7 8 অ্যাড করে রাখলাম। তাহলে এইটাকে আমরা কি করা আছে, অবিন্যস্ত করা আছে। প্রথমে বিন্যস্ত করতে হবে, বিন্যস্ত করতে গেলে সর্বপ্রথম আমরা ছোট থেকে বড়তে সাজাবো, এবং তারপরে আমরা কি করছি, যে শ্রেণীবদ্ধ বা শ্রেণী আকারে আমরা এটাকে সাজাচ্ছি। তাহলে শ্রেণীর আকারে সাজাতে গেলে তোমাকে এখানে লিখতে হবে শ্রেণী, বা শ্রেণী না লিখে শ্রেণী বিভাগ বা শ্রেণী অন্তর, যেটাই লেখো না কেন, আমি শ্রেণী বিভাগ লিখলাম। এইবারে তার পরিসংখ্যাটা আমি এখানে লিখে রাখছি, এবং তার সাথে তোমাদের ট্যালি মার্ক শিখিয়েছিলাম, সেই ট্যালি মার্কটা আমি নোট ডাউন করে দিচ্ছি, তাহলে আরও একবার ইউজফুল হয়ে যাবে ট্যালি মার্ক। তাহলে শ্রেণী বিভাগটা আমরা কিভাবে করি একটু ভাবি। শ্রেণী বিভাগটা করতে হবে আমাদেরকে কিন্তু, যে শ্রেণী বিভাগের যে দৈর্ঘ্যগুলো মানে প্রত্যেকটা কিন্তু সমান করতে হবে। তাহলে আমি প্রথমটা নিয়ে নিচ্ছি যে 0 থেকে 2, তারপরেরটা নিয়ে নিচ্ছি 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এবং 8 থেকে 10, কারণ 10-এর বাইরে আমি এখানে অ্যালাউ করিনি। তাহলে দেখো আমি এখানে 5টা শ্রেণীতে ভাগ করে দিয়েছি, যাদের প্রত্যেকটাই কিন্তু সমান দৈর্ঘ্যের আছে। আমি শ্রেণীর দৈর্ঘ্য কাকে বলে যাচ্ছি, প্রত্যেকটাই সমান দৈর্ঘ্যের আছে, এবং তার পরিসংখ্যাগুলো মেন করব। তাহলে 0 থেকে 2 এর মধ্যে যে সংখ্যাগুলো, অর্থাৎ 0 নিব এবং 2 নিব, তার ভিতরে যে সংখ্যাগুলো সেগুলো কতবার আছে আমি সেটা কিন্তু দেখব, ঠিক আছে? তাহলে এখানে 0 থেকে 2 এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে পরিসংখ্যা হয়ে গেল এর 7। 2 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ 2 বাদ দিয়ে দেবো, 2 এর পর থেকে যাচ্ছি 3 1 2 3 4 4 বার। এবার হচ্ছে
5 থেকে 6-এর মধ্যে, দ্যাট ইজ 4 থেকে 6-এর মধ্যে মানে 4 বাদে 6 পর্যন্ত, তাহলে 4 বাদে 1 2 আর নেই, 6 থেকে 8 1 2 3 4, তাহলে 4 বার আছে, এবং 8 থেকে 10 দ্যাট ইজ 9 অ্যান্ড 10, 10 হচ্ছে আমার 2 বার আছে। তাহলে এইভাবে আমি কিন্তু এইটাকে একটা গ্রুপ অনুযায়ী সাজিয়ে নিয়ে আমি ফ্রিকোয়েন্সিটা তৈরি করলাম। ক্লিয়ার? কি বললাম যে 0 থেকে 2-এর মধ্যে কতবার আছে সেইটা আমাকে বের করতে হবে, অর্থাৎ 10-এর বেশি, 10-এর বেশি বলছি, অর্থাৎ 0-র বেশি কিন্তু 2-এর কম। তো এইখানে দেখো 0-র বেশি 2-এর কম, আমি 2ও ধরছি, কারণ লোয়ার লিমিটটাকে আমি এখানে রেখে দিচ্ছি। কতবার থাকছে আমি গুণের টুলে 7 4 এভাবে লিখেছি। এই সংখ্যাটা হয়তো গুণার ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, এটা 5 হতে পারে, সেটা তোমরা নিজে কাউন্ট করলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? তো এইভাবে পরিসংখ্যা লিখলাম, তাকে আমরা ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করব। ট্যালি মার্ক শিখেছিলাম 1 2 3 4, এটা মানে 5 6 7 1 2 3 4 1 2 1 2 3 4 1 2। তাহলে আমি কিন্তু সাথে তার ট্যালি মার্কটা দেখিয়ে দিলাম। তাহলে দেখো, প্রথম পড়লাম ফ্রিকোয়েন্সি কাকে বলে বা পরিসংখ্যা কাকে বলে। নেক্সট পরিসংখ্যা বিভাজন অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। নাম্বার 1 সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, নাম্বার 2 হচ্ছে গ্রুপেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবং এই দুটোকে আমরা কিভাবে সাজাবো সেইটা তোমাদেরকে বলে দিয়েছি। এইবারে এই যে আমি কথাগুলো বলছিলাম, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী অন্তর, এই জিনিসগুলো কি, বা রেঞ্জ একটা টার্ম উচ্চারণ করেছি, সেই জিনিসগুলো কি, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে এবার বোঝাবো। তো এইটা একটু বুঝে নাও, কারো কোথাও অসুবিধা আছে কি না, আমি নেক্সট স্টেপটাতে চলে যাব। তো এইবারে যেটাতে আসবো, আমি এটা মিটিয়ে নিই, হ্যাঁ, তাহলে বোঝাতে সুবিধা হবে। এইবারে যেটাতে আসবো, কিছু সংজ্ঞাতে আসবো, সেই সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালো করে আমাকে বুঝতে হবে প্রত্যেককে, তবেই কিন্তু স্ট্যাটিস্টিক্স বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার আসবে। সংজ্ঞা নাম্বার 1, বা যাই হোক, আমি প্রথম যেটা লেখা আছে বইয়ে, যে রেঞ্জ বা প্রসার যেটা বলছিলাম, আমি একটু ইংলিশ টার্মটাই লিখছি, বাংলাটা তোমরা শুনে নাও। রেঞ্জ বা, আচ্ছা বাংলা লিখে দিলাম প্রসার, বাংলাগুলো খুব খটোমটো, কানে শুনতে অসুবিধা হয়, রেঞ্জ বললে বোঝা যায়। তো কি হলো রেঞ্জ? কি বলছে যে যখন আমরা কি করছি, এই অবিন্যস্ত রাশি তথ্যকে বিন্যস্ততে পরিণত করছি, দ্যাট ইজ আমরা ছোট থেকে বড়তে দাঁড় করিয়ে দিচ্ছি, তখন আমার যে হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ এখানে হাইয়েস্ট ভ্যালু 10 এবং যে লোয়েস্ট ভ্যালু, আমার এখানে লোয়েস্ট ভ্যালু 1, সেই হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যে বিয়োগফল বা অন্তর, সেটা আমার হয়ে যাচ্ছে রেঞ্জ বা প্রসার, অর্থাৎ সে কত দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে আমার রেঞ্জ হয়ে যাচ্ছে, যদি আমি লিখি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই টেবিলটার ক্ষেত্রে আমার সর্বোচ্চ মান বা ভ্যালু হচ্ছে 10 এবং সর্বনিম্ন মান হচ্ছে 1। তাহলে এইটা কিন্তু আমার এসে দাঁড়ালো হচ্ছে 9। তাহলে তোমাদেরকে একটা টেবিল দিয়ে দিল, বললো তার রেঞ্জ বের করো, তাহলে অবশ্যই সেটাকে প্রথমে সাজিয়ে নেবে ছোট থেকে বড়তে, তার সর্বোচ্চ মান বের করতে পারবে, চোখে দেখে সর্বনিম্ন মান বের করতে পারবে, তাদের বিয়োগফলটা কিন্তু তোমাদের কাছে রেঞ্জ বা প্রসার হিসাবে দাঁড়াবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আছে যে শ্রেণী বিভাগ, বাংলা টার্ম, বা শ্রেণী অন্তর, ইংলিশ টার্মটা খুব সুন্দর, ক্লাস ইন্টারভাল। অর্থাৎ এই ক্লাস ইন্টারভালটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। বলছে দেখো, যে যদি কোনো রাশিমালার মানগুলোকে কতগুলো শ্রেণী বা বিভাগে আমরা পরপর দাঁড় করাতে পারি, তাহলে তাকে শ্রেণী বিভাগ বা শ্রেণী অন্তর বা শ্রেণী প্রসার বলে। যেমন হচ্ছে, আমি একটু আগে কতগুলো শ্রেণী বিভাগে তৈরি করেছিলাম, অর্থাৎ এই যে রেঞ্জগুলো, ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে আমি কতগুলো একটা গ্রুপে গ্রুপে ভাগ করে রেডি করে দেখেছিলাম, যার ভাগগুলো দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য বলছি আবার, সেইগুলোকে আমি কিন্তু শ্রেণী বিভাগ বলেছিলাম। যেমন ধরো 10 থেকে 100-র মধ্যে আমি শ্রেণী বিভাগ করতে চাইছি দুটো, তাহলে 10 থেকে একটা 50, একটা 50 থেকে 100, তাহলে এই রকম করে আমি শ্রেণী বিভাগ তখন
দেখাবো। 10 থেকে না, 0 থেকে করি, আরও ভালো লাগবে দেখতে। তাহলে 0 থেকে 50, 50 to 100, এইটা আমার হয়ে গেল শ্রেণী বিভাগ। ক্লিয়ার? ক্লাস ইন্টারভাল অর্থাৎ তোমাদের কি হয় যে ক্লাসে কিন্তু দুটো বিভাগ তৈরি করে দেয়, একটা এ সেকশন, একটা বি সেকশন। কেন করে? কিছু পার্টিকুলার ছেলেকে এ সেকশন, কিছু পার্টিকুলারকে বি সেকশনে রাখার মানেই হচ্ছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, আলাদা করে দেওয়া, যাতে তাদের মধ্যে কোনো মিল না বা ঝামেলা না হয়। তাহলে এখানে আমি দুটো বিভাগে করে দিয়েছি, 0 to 50 অ্যান্ড 50 to 100। এইবারে এইখান থেকেই আমি আরও কিছু সংজ্ঞাতে চলে যাব। ফার্স্ট বলা হচ্ছে যে এই যে শ্রেণী বিভাগ বা শ্রেণী করলাম, এটাকে অনেক সময় ক্লাস লিমিটও বলে। হ্যাঁ, তো এই ক্লাস লিমিটটাকে আমি কি করছি, দুটো মান পাওয়া যায়, একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট, অর্থাৎ নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা। তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট, আমি যদি এইটাকে x2 মাইনাস x1 দিয়ে ডিফাইন করি, ক্লাস লিমিটটাকে ধরে নাও এই ভ্যালুগুলো আমার কাছে নেই এখন, x2 মাইনাস x1 দিয়ে আমি ক্লাস লিমিট অর্থাৎ শ্রেণী সীমাটাকে ডিফাইন করলাম। তাহলে এই যে x2 মাইনাস x1, তাহলে বড় নিশ্চয়ই x2, তাহলে দেয়ারফর x2 ইজ গ্রেটার দেন x1 অবশ্যই। তাহলে এই x1 ভ্যালুটা কিন্তু আমার নিম্ন শ্রেণী সীমা বা নিম্ন সীমা, এবং এইটা হচ্ছে ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট বলা হয়। একটু মাথায় রাখবে জিনিসটা, কারণ তোমাকে অনেক সময় শ্রেণী সীমা বের করতে দেয় বা শ্রেণী সীমার নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমা বের করতে দেয়। এইবারে দেখো বলছে শ্রেণী সীমাকে অর্থাৎ ক্লাস লিমিটকে শ্রেণী সীমানায় অর্থাৎ ক্লাস বাউন্ডারিতে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব বা নিয়ে যাব, সেইটা কিভাবে দেখাবো। তো আমি একটু এটা মিটিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলছিলাম যে ক্লাস লিমিটকে আমি কনভার্ট করব ক্লাস বাউন্ডারিতে। কি করে? ধরো তোমার কাছে একটা ক্লাস লিমিট দিয়ে দিয়েছে 1 থেকে 10, পরেরটা 11 থেকে 20, তারপর এটা 21 থেকে 30। তাহলে দেখো এই মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ 10 থেকে 11তে লাফ দিতে গেলে সে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, তার মাঝখানে একটা ডিস্ট্রিবিউশনে ব্রেক জার্নি হয়ে যাচ্ছে, অর্থাৎ সে তখন ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাই জন্য আমি যদি এটা গ্রাফে ফেলে দিই, তো গ্রাফে ফেললে আমার ছবিটা ধরো যে 1 থেকে 10, তারপরে তো অবশ্যই 10-এর পরে একটা গ্যাপ হচ্ছে 11, 12, এইভাবে সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, দেখো এই মাঝখানে একটা আমাদের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লাস লিমিট মানে এই এ সেকশনের ছেলেগুলো এত দূরই যেতে পারছে, বি সেকশনের ছেলেগুলো এত দূরই যেতে পারছে, মাঝখানে একটা এই জায়গাটায় গ্যাপ তৈরি হয়েছে। এই যে গ্যাপটা, সেইটাকে ক্লোজড করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে ক্লাস বাউন্ডারিতে, অর্থাৎ প্রত্যেকটা ছেলে যাতে প্রত্যেকটা ছেলের সাথে মিশতে পারে। সেই জন্য এটাও তো উদাহরণ দিলাম, মিশতে পারে, কোনো সময় টেবিলে কিন্তু এই পারের ছেলে এই পারে যেতে পারবে না। তো যাই হোক, ক্লাস লিমিটকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করব কি করে? এই যে 10 এবং 11 এদের মাঝখানে ডিফারেন্সটা বের করব, সেই ডিফারেন্সটাকে আমি অর্ধেক করব। তাহলে এদের মাঝখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি হচ্ছে 1, তাহলে সেই 1টাকে অর্ধেক করলে হয়ে যাচ্ছে হাফ। তাহলে এই হাফটাকে কি করে এবার আমি অ্যাডজাস্ট করাবো? এই হাফ যে ভ্যালুটা পেলাম বা 0.5, আমি এখানে লিখে রাখলাম ডিফারেন্স ইকুয়াল টু 0.5। এই ডিফারেন্সটাকে এর সাথে যোগ করব, দ্যাট ইজ আপার ক্লাস লিমিটের সাথে যোগ করব এবং এই লোয়ার ক্লাস লিমিটের থেকে বিয়োগ করব। তাহলে কি করছি, আমি লিখছি ডিফারেন্সটাকে আপার ক্লাস লিমিট, ছবিটা মিটিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে আপার ক্লাস লিমিট প্লাস ডিফারেন্স, আর লোয়ার ক্লাস লিমিট মাইনাস ডিফারেন্স। এইটা করলে আমার কিন্তু ক্লাস লিমিটটা ক্লাস বাউন্ডারিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এইটা তখন চলে যাবে যে কি হচ্ছে
ঊর্ধ্ব শ্রেণী সীমানা হয়ে যাচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। বাংলা টার্ম থেকে ইংলিশটা সুবিধা। আপার ক্লাস বাউন্ডারি ইকুয়াল টু লো আপার ক্লাস লিমিট প্লাস ডি, দ্যাট ইজ ডিফারেন্স। নিম্ন শ্রেণী সীমানা লোয়ার ক্লাস বাউন্ডারি ইকুয়াল টু লোয়ার ক্লাস লিমিট মাইনাস ডিফারেন্স, অর্থাৎ তাদের মধ্যেকার দূরত্বটা। তাহলে তখন এইটা কি কনভার্ট হচ্ছে আমি একটু দেখাই। এইটা হয়ে যাচ্ছে 0.5 থেকে 10.5, পরেরটা হয়ে যাচ্ছে 10.5 থেকে 20.5, অ্যান্ড এইটা হয়ে যাচ্ছে 20.5 থেকে 30.5। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু ম্যাচ করে গিয়েছে, অর্থাৎ আমার যে গ্যাপটা ছিল, অর্থাৎ যে ডিসকন্টিনিউয়াস একটা তৈরি হয়েছিল, সেইটা কিন্তু কন্টিনিউয়াসে এসে দাঁড়িয়েছে। তাহলে তোমাদের ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারি, বাংলাটা আমি উচ্চারণ করছি না, শুনতে খুব খারাপ লাগে, সীমা সীমানা, তার থেকে ডাইরেক্ট ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারি কিন্তু আশা করছি বোঝা গেছে। অর্থাৎ তোমাদেরকে এইবারে কি দিবে, তোমাদেরকে একটা টেবিল দিয়ে দেবে বা একটা রাশি তথ্য দিয়ে দিবে, সেই রাশি তথ্যকে বলতে পারে শ্রেণী বিভাগ করো, এবং শ্রেণী বিভাগে যদি ডিফারেন্স থাকে, অর্থাৎ একটা বিভাগের সাথে আরেকটার, তাহলে তাকে অ্যাডজাস্ট করো, অর্থাৎ ক্লাস লিমিটটাকে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করতে দিতে পারে। তোমরা বুঝে গেলে কি করে করব। এই ডিফারেন্সটা কি করে বের করব একটু বলে দিই আরও একবার। এই ডিফারেন্সটা বের করব যে কোনো একটা টেবিলের আগের ক্লাস থেকে পরের টেবিলের লোয়ার ক্লাসের এই ভ্যালু দুটো বিয়োগ করব, দ্যাট ইজ 11 মাইনাস 10 1, তাকে হাফ করব, ঠিক আছে। তাহলে যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু আমার ডিফারেন্স পাবো। কি বললাম, যে এই দুটোর ডিফারেন্সটা বের করে তাকে হাফ করব, যে ভ্যালুটা পাবো সেটা আমি ডি হিসাবে বা ডিফারেন্স হিসাবে নেব। তাহলে দেখো এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে কি না। আমি তাহলে নেক্সট টপিকটাতে তোমাদের আর একটুই আছে, বেশি কিছু নেই, সেটা আমি ঢুকে যাব। একটু দেখে নাও এটা। তো এইবারে কি করব, এইবারে দেখো তোমাদের এতদূর মোটামুটি বোঝা গিয়েছে। এবারে আমি অনেকক্ষণ থেকে একটা কথা খুব আলোচনা করছিলাম, শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য, সেইটা কী জিনিস সেইটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য যদি বলি, তার ইংলিশ টার্ম হচ্ছে ক্লাস লেন্থ। অর্থাৎ কোনো একটা ক্লাসের লেন্থগুলো আমরা কি করে বের করব, সেই লেন্থগুলো বের করার আমাদেরকে ফর্মুলা দেখতে হবে। তো আমি এইখানটায় একটু আগে যেটা লিখেছিলাম যে 0 থেকে 10 বা 10, 11 থেকে 20 যাই ধরি না কেন, 10 থেকে 20 যাই ধরি না কেন, তো এই ক্লাসের আমি যদি লেন্থ বের করতে চাই, তাহলে এইখান থেকে লেন্থ বের করতে গেলে পরিষ্কার বুঝতে পারছো যে ক্লাসের হাইয়েস্ট ভ্যালু থেকে ক্লাসের লোয়েস্ট ভ্যালুটাকে আমরা মাইনাস করব, দ্যাট ইজ 10 মাইনাস 0, সরি 10 মাইনাস 0 ইকুয়াল টু 10। তাহলে দিস ওয়ান ইজ ক্লাস লেন্থ, বা এর বাংলা টার্ম হচ্ছে আমার শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কথাটা কিন্তু খুব ইউজ হয়। তাহলে এই টার্মটা আমার হয়ে গেল ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য। একইভাবে এখানেও যদি বিয়োগ করো সেখানেও হবে। এবারে কেউ আমাকে কোশ্চেন করতে পারে, স্যার আপনি তো এই ক্লাসটাকে ডিফারেন্স যুক্ত করে ক্লাস বাউন্ডারিতে নিয়ে গেছিলেন, দ্যাট ইজ আপনি তখন লিখেছিলেন যে 0.5 থেকে 10.5, এখন কি একই হবে? হ্যাঁ, এখনও বিয়োগ করলে কিন্তু ক্লাস লেন্থ হচ্ছে সর্বদা একই থাকবে। অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য ইংলিশে বলি যে ক্লাস লেন্থটা কিন্তু ক্লাস বাউন্ডারি এবং ক্লাস লিমিট দুটোর ক্ষেত্রেই অপরিবর্তিত থাকে। এবং আমি যে টেবিলটা তৈরি করছি সেই টেবিলে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা সমান হতে হবে। এটা 10 হলো, এটা 4 হলো, তাহলে কিন্তু চলবে না। সব সময় সবাইকে ইকুয়াল ক্লাস লেন্থে ডিভাইড করতে হয়, এটা কিন্তু নিয়ম। না হলে ইকুয়াল না হলে তোমার যে ফ্রিকোয়েন্সিগুলো আসছে সেগুলো ডিস্টারবেন্স তৈরি করবে। তুমি যখন সেটা নিয়ে আয়তলেখ বা হিস্টোগ্রাম বা পলিনোমিয়াল তৈরি করতে যাবে, বহুভুজ তৈরি করতে যাবে,
সেইটা কিন্তু তখন তোমাদের পলিগন যেটা হয়, পলিনোমিয়াল নয়, বহুভুজ তৈরি করতে হবে, তখন কিন্তু তোমাদের সেই গ্রাফে প্রবলেম হবে। তাই জন্য পরিষ্কার মনে রাখবে যে কোনো ক্লাসের শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু আমাদের সর্বদা ফিক্সড রাখতে হবে। যদি 4 হয় তো 4ভাবেই এগাবো, যদি 10 হয় তো 10ভাবেই এগাবো। ক্লিয়ার? নেক্সট বলে দিয়েছে, এখানে নেক্সট পয়েন্ট দিয়েছে শ্রেণীর মধ্যমান, দ্যাট ইজ মিড ভ্যালু অফ আ ক্লাস। কোনো একটা শ্রেণীর যদি মধ্যমান বের করতে চাই, তাহলে আমার এখানে একটা শ্রেণী দেওয়া আছে 0 to 10, তার মিড ভ্যালু অর্থাৎ মধ্যমান আমরা বের করতে চাইছি। কি করব, যে এই হাইয়েস্ট ভ্যালুটা প্লাস লোয়েস্ট ভ্যালুটা বাই 2। তাহলে আমি এবার জেনারেলভাবে যদি লিখি, আমার একটা ক্লাস এ থেকে বি পর্যন্ত আছে, বা ক্লাস লেন্থটা, তার আমি মিড ভ্যালু যদি বের করতে চাই, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই 2। মাথায় রাখবে যে মিড ভ্যালুর ফর্মুলা, তখন আমি লিখে দেবো পরিষ্কার এ প্লাস বি বাই 2, যেখানে এ এবং বি হচ্ছে সেই ক্লাসের আপার এবং লোয়ার লিমিটগুলো বা আপার এবং লোয়ার পয়েন্টগুলো। ওকে, শ্রেণী সীমানার ক্ষেত্রেও একই হবে। 0.5 এখানে যদি যোগ হয় এখানেও যোগ হবে বা বিয়োগ হবে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে, একই ভ্যালুই বেরোবে সবসময়। নেক্সট, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বা পরিসংখ্যা ঘনত্ব, এই কয়েকটা টার্ম কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দেয়। ফর্মুলা মনে না রাখলে কিন্তু অঙ্কে প্রচুর প্রবলেম হবে। একটু শুনে নাও, এটা মিটালাম। নেক্সট যেটা বলেছে আমাকে, যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বা পরিসংখ্যা ঘনত্ব, সেইটার ফর্মুলা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ টোটাল পরিসংখ্যাটা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এইটা কি জিনিস একটু আমি আলোচনা করি। কিভাবে? ধরলাম আমার কোনো একটা শ্রেণী, টোটাল শ্রেণীর পরিসংখ্যা ছিল, ধরো শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 0 থেকে 10, অর্থাৎ এই যে 0 থেকে 10 পেয়েছিল সে হয়তো 7 বার, তাহলে ফ্রিকোয়েন্সি ছিল তার 7 বার। এটা তো শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি ক্লাস লেন্থটা পেয়ে যাচ্ছি, শ্রেণীর দৈর্ঘ্যটা 10, আর আমি এর ফ্রিকোয়েন্সি অর্থাৎ এর মধ্যে সংখ্যাগুলো, এই যে 1 2 3 4 এগুলো, এই সংখ্যাগুলো এর মধ্যে কতবার ছিল না 7 বার ছিল। তাহলে আমার এই ক্লাসটার ডেন্সিটি বা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত পাচ্ছি, যে শ্রেণীর পরিসংখ্যা, দ্যাট ইজ 7/10, ক্যালকুলেশন করলে যেটা ভ্যালু বেরোবে সেটা, দ্যাট ইজ 0.7। ক্লিয়ার? আরও একবার বলি, এই যে শ্রেণীর ডেন্সিটি অর্থাৎ যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসের আমি দেখতে পাচ্ছি তার শ্রেণীর দৈর্ঘ্য পেয়ে যাব বিয়োগ করলে, আপার মাইনাস লোয়ার, এবং তার ফ্রিকোয়েন্সি কিন্তু আমি আগেই ক্যালকুলেশন করে বের করেছি কতবার আছে সেই সংখ্যাগুলো বা ভ্যালুগুলো। তাহলে সেই পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি বাই ক্লাস লেন্থ করলে আমি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পেয়ে যাব। ওকে, তাহলে এইবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হয়ে গেলে নেক্সট পয়েন্ট হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক ঘনত্ব যেটা বলে, বা পরিসংখ্যা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটাও আমি এবার একটু আলোচনা করি। তাহলে আমি লিখে দিচ্ছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, বা বাংলা টার্ম হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। তার ফর্মুলা লেখা আছে, মোট পরিসংখ্যাকে, যদি শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেইটা হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কোথা থেকে পাবো? এই যে স্যার এই দিকে লিখেছিলাম মনে আছে, 7 4 2 2 এরকম করে লেখা ছিল। তো আমি দেখা গেল ক্যালকুলেশন করে এই মোট পরিসংখ্যাটা আমার দাঁড়াচ্ছে 50, এবং কোনো একটা শ্রেণীর পরিসংখ্যা দাঁড়িয়েছে 7, তাহলে তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 7/50। ক্যালকুলেশন করে যা ভ্যালু আসবে সেইটাই। ক্লিয়ার? নেক্সট বলে দিয়েছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার শতকরা হার, দ্যাট ইজ আমার এইটা কিন্তু খুব সোজা, যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলা টার্মটা লিখি,
যে পরিসংখ্যার শতকরা হার বা পার্সেন্টেজ অফ আ ফ্রিকোয়েন্সি, তা আমি ইংলিশ টার্মটা লিখে রাখলাম পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু আমার কি পাচ্ছি, যে সেইখানে আমি তখন পেয়ে যাচ্ছি এইটা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার শতকরা হার। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখতেই হবে, কারণ এগুলো দিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। প্রথম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, কি বললাম, অর্থাৎ সেই একটা যে কোনো ক্লাস নিচ্ছে সেই ক্লাসে কতগুলো ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সিটা বের করেছি সেটা, বা সেই ক্লাস লেন্থটা। নেক্সট হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য বাই মোট পরিসংখ্যা, অর্থাৎ টোটাল টেবিলটার যে পরিসংখ্যা এসে যোগ করেছিলাম সেটা। আচ্ছা, একটু বলে নিই, এই যোগটাকে অনেক সময় সামেশান এফ দিয়ে লেখে, চিহ্নটা উচ্চারণ হচ্ছে সামেশান এফ, অর ক্যাপিটাল এন দিয়ে লেখে, ঠিক আছে। তাহলে শ্রেণী ফ্রিকোয়েন্সি বাই মোট পরিসংখ্যা, আমি যদি সংকেতের সাহায্যে লিখি এইবার, তাহলে আমি সংকেতের সাহায্যে লিখে দিচ্ছি যে এফ আই, অর্থাৎ সেই ক্লাসের শ্রেণী পরিসংখ্যা, বাই সামেশান অফ এফ, দ্যাট ইজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফর্মুলা। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যদি 100% দিয়ে আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের পার্সেন্টেজটা পাওয়া যাচ্ছে। আপাতত তোমাদের এইটুকুই আছে। এইবারে অঙ্ক করার ক্ষেত্রে দুটো টার্ম আসবে, সেই দুটো টার্ম নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক সেটা কিভাবে আসে সেইটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে কিন্তু তোমাদের পরিসংখ্যা বিভাজন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। পরে তোমাদের যে ছবি আঁকা আছে সেইটা নিয়ে পরেরটাতে আলোচনা করব। তাহলে এতদূর তোমরা সংজ্ঞা আশা করি বুঝে গেছো। আমি চলে যাব ক্ষুদ্রতর এবং বৃহত্তর সূচকের ক্ষেত্রে, সেই জিনিসটা কি। তো তাহলে এইবারে আমরা মোটামুটি সংজ্ঞাগুলো বুঝে নিয়েছি। তো নেক্সট চলে যাব যে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে আমাকে এইখানে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন এবং বৃহত্তর সূচক পরিসংখ্যা বিভাজন সেই টার্মটাতে কিভাবে আসছে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো তোমাদের টেক্সট বইয়ে আমি একটা অঙ্ক ধরেই দেখাচ্ছি, পেজ নাম্বার 157 টেক্সট বইয়ে, অর্থাৎ ক্লাস 9-এর 157 নম্বর পেজে একটা টেবিল তৈরি করে দিয়েছে। সেই টেবিলটা থেকে আমরা এগিয়ে যাব। সেই টেবিলটা কি বলেছে, আমাকে প্রথমে টেবিলটা দেওয়ার পরে তার প্রাপ্ত নম্বর এবং পরিসংখ্যা একটা রেডি করে দিয়েছে, সেইটাকে আমি শর্টে একটু টুকে নিচ্ছি। 30 to 40 up to 100, 60 to 70, 70 to 80, 80 to 90, 90 to 100। এর ফ্রিকোয়েন্সিগুলো বলে দেওয়া আছে 3, 12, 4, 6, 3, 12, 4, 6, 9, 4, 2, 9, 4, 2। তাহলে এই ক্লাস লেন্থগুলোর আমার ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। দেওয়ার পর তোমাদেরকে যেটা অঙ্কে বলবে যে একে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার টেবিলে তৈরি করো, বা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার টেবিলে বা তালিকায় প্রকাশ করে দেখাও। তাহলে সেইটা আমরা কিভাবে তৈরি করব। পরিষ্কার শোনো, বাংলা টার্মটা থেকে বোঝা যাবে না, ইংলিশ টার্মটা শুনে নাও। ক্ষুদ্রতর সূচক, দ্যাট ইজ লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য টেবিল লিখতে পারো বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আর গ্রেটার দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই দুটো টেবিল তোমাদেরকে তৈরি করতে দিতে পারে বা দেবে। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি লেস দেন টাইপ যেটা, সেইটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসছে। তো আমি এখানে লিখছি লেস দেন টাইপটা ফার্স্টে, লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, শর্টে লিখলাম। তাহলে লেস দেন টাইপ মানেই বোঝা যাচ্ছে যে তার থেকে কম এই কথাটা আসবে।
লেস দেন টাইপ। ক্লিয়ার? তো ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি ভ্যালু হচ্ছে 30 থেকে 40। তো প্রথম ভ্যালুটাকে আমরা উঠিয়ে নিব। প্রথম ভ্যালুটাকে মানে হচ্ছে ফার্স্ট যে টেবিল তার প্রথম ভ্যালুটাকে আমরা উঠিয়ে নিব। তাহলে 30-এর কম, আমি টেবিল তৈরি করছি একদম। এখানে লিখবে প্রাপ্ত নম্বর, এটা ধরে নিয়েছি নম্বর আছে, বই অনুযায়ী আমি লিখে দিচ্ছি প্রাপ্ত নম্বর, আর এইখানে হয়ে যাচ্ছে পরিসংখ্যা। তাহলে যেহেতু লেস দেন টাইপ, তাহলে লিখব প্রথমটা কি উঠালাম, 30 এর কম। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে কজন পেয়েছে, 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 3 জন, এরকম। তো 30-এর কম কয়জন পেয়েছে? 30-এর কমের নিশ্চয়ই তার আগে টেবিল হতো, মানে 20 থেকে 30, তার তো কোনো ভ্যালু নেই, তাহলে 30-এর কম কিন্তু পেয়েছে 0 জন। একদম পরিষ্কার ভালো করে বোঝো, 30-এর কম পেয়েছে একদম 0 জন, কারণ 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে এবং তার উপরে বাকিরা পেয়েছে, তাহলে 30-এর কম কিন্তু কেউ এইখানে পায়নি। নেক্সট টেবিলের প্রথম ধাপ হবে আমার এইটা, অর্থাৎ পরেরটার ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ লোয়ার ভ্যালুটা 40-এর কম। আমি ডট ডট করে লিখলাম, তো ওরা পরিষ্কার কথায় লিখবে 40-এর কম। কজন পেয়েছে? 40-এর উপরে পেয়েছে এখান থেকে বাকিরা, তাহলে কম পেয়েছে হচ্ছে 3 জন। ক্লিয়ার? নেক্সট 50-এর কম, আগে পেয়েছিল 3 জন, তারপরে এখানে চলে এসেছে 12 জন, তাহলে কত এসে দাঁড়াচ্ছে দেখো, যোগ করলে 15। নেক্সট 50 হয়ে গেছে, তাহলে 60-এর কম, 60-এর কম মানে হচ্ছে এইখান থেকে সম্পূর্ণটা, দ্যাট ইজ 3 + 12 + 4, দ্যাট ইজ 19। 70-এর কম, আরেকটু নিচ থেকে চলে যাচ্ছি, 70-এর কম মানে হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি, তাহলে 19-এর সাথে 6 যোগ করছি, তাহলে আমার হয়ে গেল এইটা যোগ হচ্ছে, দ্যাট ইজ 25। 80-এর কম, দেখো 9 যোগ হবে, তাহলে 25-এর সাথে 9 যোগ হলে 34। 90-এর কম, 34-এর সাথে বাকি 4 যোগ হবে, দ্যাট ইজ 38। এবং 100-র কম, 100-র কম তো সবাই পেয়েছে, মানে টোটাল ফ্রিকোয়েন্সিটাই আমার 100-র কম, তাহলে 38-এর সাথে 2 যোগ করলে হয়ে গেল 40। তাহলে এই টার্মটা কিন্তু সামেশন f = 40 হতে বাধ্য। দেখো বোঝা গেল কিনা ক্যালকুলেশন, যে 30-এর কম কিন্তু কেউ পায়নি, তার জন্য আমি 0 করেছি। এইবারে 40-এর কম পেয়েছে এই রেঞ্জ থেকে, যার জন্য 3, 50-এর কম পেয়েছে এই দুজন থেকে, এইভাবে যোগ করে করে আমি এসেছি। অর্থাৎ যোগ করতে করতে বাড়বে ভ্যালুটা, সেইটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টাইপ, দ্যাট ইজ লেস দ্যান টাইপ ফ্রিকোয়েন্সি। নেক্সট চলে যাব গ্রেটার দ্যান টাইপ, আমি পরের জায়গাতেই করব যাতে বোঝা যায়। এইটারই গ্রেটার দ্যান টাইপ বের করব আমি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লিখলাম না, এবং এখানটাতে তুমি ওটা বুঝে যাবে। এখানে আবার প্রাপ্ত নম্বর, আর এইখানে হচ্ছে এফ, দ্যাট ইজ পরিসংখ্যা। এইবারে দেখো গ্রেটার দ্যান টাইপ মানে বাংলা টার্ম হচ্ছে এর থেকে বেশি কে পেয়েছে, সেইভাবে আমরা কিন্তু এগোবো। তো গ্রেটার দ্যান টাইপ যদি আমি যাই, প্রথমে যে 30 অথবা 30-এর থেকে বেশি, 30 অথবা 30-এর থেকে বেশি। ক্লিয়ার? তাহলে 30-এর থেকে বেশি কতজন পেয়েছে সেইটা বের করব। তো 30 অথবা 30-এর থেকে বেশি, শর্টে লিখলাম, তোমরা লিখতে পারবে। তো 30-এর থেকে বেশি, দেখো 30-এর থেকে কম পেয়েছে বাকিরা, 30-এর থেকে বেশি কিন্তু টোটাল সবাই পেয়েছে, দ্যাট ইজ 40। 40 জন কিন্তু 30-এর থেকে বেশি পেয়েছে। বাস্তবভাবে ভাবো, ক্লাসে কেউ ফেল করেনি, তাহলে পাস করেছে, 30-এ পাস, সবাই পাস করেছে, দ্যাট ইজ 40 জনই পাস করেছে। নেক্সট পয়েন্ট নাম্বার 2-তে
40 অথবা 40-এর থেকে বেশি, কতজন বাদ যাচ্ছে দেখো, 3 জন বাদ যাচ্ছে। দ্যাট ইজ যখন আমি গ্রেটার দেন টাইপ করব তখন মাইনাসে যাবে, লেস দেন টাইপ করব তখন প্লাসে যাবে। তাহলে 40 থেকে কত বাদ যাচ্ছে, 3 জন, দ্যাট ইজ 37। নেক্সট 50 অথবা 50-এর থেকে বেশি, তাহলে এই যে 50 এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এই দুজন কিন্তু তখন বাদ চলে যাচ্ছে, দ্যাট ইজ 37 বা 40 থেকেই যদি আমি এই দুটোকে বাদ দিই একই ব্যাপার, -15, দ্যাট ইজ 25। ক্লিয়ার? নেক্সট 60 অথবা 60-এর থেকে বেশি, তাহলে কতজন বাদ যাচ্ছে দেখো, আরও 4 জন অ্যাড হয়ে গেল 25-এর থেকে, তাহলে 25-এর থেকে 4 জন বাদ চলে যাচ্ছে, দ্যাট ইজ 21 জন পেয়েছে। এবং 70 অথবা 70-এর থেকে বেশি, কতজন বাদ যাচ্ছে দেখো, যে আরও 6 জন বাদ যাচ্ছে, দ্যাট ইজ 21 - 6, ক্যালকুলেশন করলে 15। 80 অথবা 80-এর থেকে বেশি, সেখান থেকে বাদ চলে যাচ্ছে আমার 9, তাহলে 15 থেকে 9 বাদ দিয়ে দিলে অ্যান্সার হচ্ছে 6। এবং 90 এবং 90-এর থেকে বেশি, 6 থেকে 4 জন বাদ চলে যাচ্ছে, দ্যাট ইজ 2। এবং 100 বা 100-এর থেকে বেশি, 2 থেকে 2 বাদ দিলে 0। 100-এর বেশি তো কেউ পেতেই পারে না, হায়েস্ট নাম্বার 100, তার জন্য লাস্টের ভ্যালুটা 0। মিলিয়ে নাও কথাটাকে। অন্যভাবে যদি করি যে 90 থেকে 100-এর মধ্যে কিন্তু দেখো 90 থেকে 100, দ্যাট ইজ এই দুটো যোগ করলে কিন্তু আমার 2 জনই আসছে। 80 থেকে 100-এর মধ্যে দেখো 4 2 6, তাহলে দেখো 6 জনই আছে। এইভাবে যত আমি উপরের দিকে যাব আমার কিন্তু ক্যালকুলেশন উভয় দিক থেকে মিলে যাবে। তাহলে এইটা হয়ে গেল লেস দেন টাইপ অ্যান্ড এটা হয়ে গেল গ্রেটার দেন টাইপ। এই দুটোই টেবিল কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই যে কোনো একটা, এবং সেখান থেকে তোমাদের ছবি আঁকতে দিতে পারে। তো আমি আজকের মতো ক্লাস এত দূরই রাখবো, কারণ পরেরটা বোঝাতে গেলে মাথায় হ্যাং করে যাবে একদিনে। তো এত দূর ভালো মতো বোঝা হয়ে গেলে কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে জানাও, না প্রবলেম থাকলে তো খুবই ভালো, গোটা ক্লাস যদি বুঝে নিতে পারো। তো এইটার উপরে তোমরা তোমাদের অনুশীলনীগুলো প্র্যাকটিস করো, উদাহরণগুলো দেখো কিভাবে করেছে, তাহলে কিন্তু তোমরা করে নিতে পারবে আশা করছি। এবং যেটা বললাম যে তোমরা ওই যে ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি, এইগুলো কিন্তু টার্মগুলো ফর্মগুলো একটু মনে রেখো। তাহলে আজকের মতো এখানে রাখছি ক্লাস। পরবর্তী ক্লাসে আমি বাকিটুকুটা তোমাদের করিয়ে দেব, এবং প্রত্যেকে একটু মন দিয়ে রেডি করে রেখো। তার পরের ক্লাসটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, যাতে তোমাদের সিলেবাসটা কভার হয়ে যায়। ঠিক আছে?